ডিয়ার লিসেন আপের অডিয়েন্স, আপনারা শুনছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা ঐতিহাসিক উপন্যাস বন্দর সুন্দরী। আজকে শুনবেন দ্বিতীয় পর্ব। সুন্দর সকাল। সমুদ্রের জলে ছোট ছোট ঢেউয়ের মাথায় খেলা করছে প্রভাতী সূর্যকিরণ। মাথার ওপর নীল আকাশের চাঁদোয়া মনোরম বাতাসও বইছে। সে বাতাসে পাল খাটিয়ে ভেসে চলেছে ময়ূরপঙ্খী নাও মৃচ্ছকটিক। নাও বা নৌকো না বলে ওকে জাহাজ বলাই ভালো। নানা রঙের পাল আর একাধিক মাস্তুল শোভিত এ তরীকে সমুদ্র অভিযাত্রীরা অনেকেই চেনে ও জানে। অনেক দূর থেকেই দেখা যায় এই ময়ূরপঙ্খীর সম্মুখভাগে বসানো সোনালি গিলটি করা ময়ূরের অনেক উঁচু লম্বা গ্রীবাটাকে। তা দেখেই অন্য জাহাজের নাবিকরা এ জাহাজকে চিনতে পারে। তাকে দেখে ডেকে দাঁড়িয়ে উল্লাসধ্বনি করে ওঠে মৃচ্ছকটিক মৃচ্ছকটিক বলে। নেচে ওঠে ঘর ছাড়া নাবিকদের মন প্রাণ। বিশেষত যে সব নাবিকরা দীর্ঘকাল ধরে সমুদ্রযাত্রা করে আসছে সেই সব ইংরেজ, ওলন্দাজ, পর্তুগিজ নাবিকদের এ জাহাজ দেখলে উল্লাসের সীমা থাকে না। ভাস্করও এদেশে আসার পথেও একবার সাক্ষাৎ হয়েছিল মৃচ্ছকটিকের সঙ্গে। ফলশ্রুতি হিসাবে ভাস্কর যাত্রা দুদিনের জন্য থমকে গেছিল। না, ভাস্কর রণপথ মৃচ্ছকটিককে আক্রমণ করেনি। কোনো জাহাজই তা করে না। কারণ এই ঘরছাড়া নাবিকদের দেহের তৃষ্ণা মেটায় এই মৃচ্ছকটিক। আরও এমন কাজে অবশ্য সমুদ্রে ঘুরে বেড়ায় আরবের জেবুন্নিসা, জেপাং দ্বীপের বোয়ে শ্বেতাঙ্গ ইংরেজদের কুইন্সি। কিন্তু জাহাজিরা বলে তাদের চোখে সেরা এই ময়ূরপঙ্খী জাহাজ মৃচ্ছকটিক। কত ধরনের কত দেশের পণ্য আছে জাহাজে। ভারত, সিংহল, জেপাং আরব থেকে শুরু করে আফ্রিকা, এমনকি ইউরোপেরও। তাই যে কোনো দেশের নাবিক তার পছন্দমতো পণ্য বেছে নিতে পারে মৃচ্ছকটিক থেকে। হ্যাঁ, নারী তো পণ্য ছাড়া আর কিছুই নয়। ভোগ্যপণ্য। নানা দেশের, নানা জাতের, নানা বয়সী প্রায় 400 জন নারী আছে এ জাহাজে। সমুদ্রের বুকে ভাসমান গণিকালয় মৃচ্ছকটিক। সমুদ্রের বুকে নারীদেহের এ ব্যবসা মোটেই নতুন নয়। খ্রিস্ট জন্মের অনেক আগে থেকেই এ ব্যবসা চালু ছিল সমুদ্রপথে। এদেশে মৌর্য যুগে যখন বাণিজ্যতরী ভেসে যেত মশলা, রেশমবস্ত্র, হীরকখণ্ড নিয়ে মিশরে অথবা ভারতীয় বাঘ নিয়ে রোমের উদ্দেশ্যে, ঠিক সেই সময় থেকেই শুরু হয় জলপথে ভ্রাম্যমাণ বেশ্যালয়ের এই ব্যবসা। বৈশালী নগরীতে বিশাল গণিকালয় ছিল। সেখান থেকে গণিকাদের সংগ্রহ করে গঙ্গাবক্ষ হয়ে সমুদ্রে ভেসে পড়ত দেহ ব্যবসায়ী বণিকের দল। আজও চলে আসছে সে ব্যবসা। সমুদ্রপথেই এখন প্রধান বাণিজ্য হয়। সাগরপার থেকে আসা শুরু করেছে ইংরেজ, ওলন্দাজ, পর্তুগিজ বণিকের দল। তাছাড়া ভারতীয়, আরবীয়, মিশরীয় বণিকের দল তো আছেই। বড় বড় বন্দরগুলোতে নাবিকদের মনোরঞ্জনের জন্য গণিকালয় আছে ঠিকই, কিন্তু যেসব জাহাজ দীর্ঘ পথ পরিক্রমা করে অথবা ইচ্ছা থাকলেও নানা কারণবশত বন্দরে ভিড়তে পারে না, তাদের নাবিকদের কাছে মৃচ্ছকটিকের মতো ভ্রাম্যমাণ বেশ্যালয় এগিয়ে আসে বলেই ভরসা। এ ধরনের জাহাজগুলোকে দেখলেই এগিয়ে আসে নাবিকদের নিয়ে। 1 বা 2 দিন মাঝসমুদ্রে নোঙর ফেলে মৃচ্ছকটিকের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে জাহাজগুলো। তারপর দেহকে তৃপ্ত করে আবার রওনা হয় গন্তব্যে। নাবিকদের নিয়ে জাহাজ সৌদাগরি জাহাজ হতে পারে, নতুন দেশের খোঁজে বেরোনো ইউরোপীয়দের জাহাজ হতে পারে, এমনকি জলদস্যুদের জাহাজও হতে পারে। ব্যবসায়ীর কাছে ক্রেতার কোনো জাতবিচার হয় না। সবারই মনোরঞ্জন করে মৃচ্ছকটিক। কখনো কখনো অবশ্য মৃচ্ছকটিকও ক্রেতার ভূমিকা পালন করে। যখন কোনো জলদস্যু জাহাজে কোনো সুন্দরী নারীর সন্ধান মেলে অথবা উপকূলবর্তী কোনো বাজারে বা দাসের হাটে খোঁজ পাওয়া যায় কৃতদাসীদের, তখন তাদের উপযুক্ত কাঞ্চনমূল্যের বিনিময়ে সংগ্রহ করে মৃচ্ছকটিক। অভিজ্ঞ গণিকারা নবাগতাদের ঝাড়াই বাছাই করে তালিম দিয়ে জাহাজী খদ্দেরদের মনোরঞ্জনের উপযোগী করে তোলে। মৃচ্ছকটিকের মালিকের নাম
স্বজম্ভুনাথ। কালিকটের বাসিন্দা তিনি। কালিকটেও তাঁর একটা স্থায়ী গণিকালয় আছে বন্দর সংলগ্ন এলাকায়। বছরে ৮ মাস স্বজম্ভুনাথ মৃচ্ছকটিককে নিয়ে ভেসে বেড়ান সাগরে, আর বাকি ৪ মাস থাকেন কালিকটে। প্রায় ৮ মাস আগে তার প্রমোদতরীকে নিয়ে ঘর ছেড়েছিলেন স্বজম্ভুনাথ। প্রথমে ভারত মহাসাগর হয়ে পাড়ি জমিয়েছিলেন আফ্রিকায়। এই যাত্রাপথে বেশ বড় গোটা ১০ বাণিজ্যপথকে খদ্দের হিসেবে পাওয়া গেছিল। লাভও হয়েছে প্রচুর। আফ্রিকায় পৌঁছে মোম্বাসা বন্দরে নোঙর করেছিলেন তিনি। প্রাচীন বন্দর মোম্বাসা। সেখানে বেশ বড় কয়েকটা বেশ্যালয় আছে। নারীদের বেচা কেনার ব্যবস্থাও আছে। মোম্বাসার বণিকালয় থেকে একদল কৃষ্ণাঙ্গ সুন্দরীকে কিনেছেন তিনি। মোম্বাসা বন্দর ছেড়ে মাস ৩ ভূমধ্যসাগরে ঘোরাফেরা। অন্যবারের চেয়ে অনেক বেশি খদ্দের পাওয়া গেছে এবার। বিশেষত শ্বেতাঙ্গদের বহু জাহাজ এসে লেগেছিল মৃচ্ছকটিকের গায়ে। সেখান থেকে সোজা ঘরে ফেরার পথ ধরবেন বলে ঠিক করেছিলেন স্বজম্ভুনাথ। কিন্তু ফেরার পথে তার দেখা হয়ে গেল ভাস্কর নৌবহরের সঙ্গে। বাণিজ্য তো হলই, তার সঙ্গে সঙ্গে অন্য একটা কাজের বরাতও পেলেন স্বজম্ভুনাথ। ইদানিং পর্তুগিজরা বেশ বড় ডেরা বানিয়েছে কালিকট বন্দরে ও তার সংলগ্ন অঞ্চলে। ক্রমশ শক্তি বৃদ্ধি পাচ্ছে তাদের। বছরখানেক আগে ভাস্কো নামের অ্যাডমিরালটা একবার এসেছিল এদেশে। কিন্তু এবার ভাস্কোর নৌবহর দেখে বহুদর্শী স্বজম্ভুনাথের মনে হয়েছে লোকটা এবার শুধু এদেশে গোলমরিচ আর মশলা সংগ্রহ করতে আসেনি, তার সঙ্গে সঙ্গে অন্য কোনো উদ্দেশ্যও আছে। ভাস্কোর এক জাহাজের ক্যাপ্টেন নাকি মৃচ্ছকটিকের সমুদ্রসুন্দরীকে বলেছে যে সম্রাট নাকি অ্যাডমিরালকে এ নির্দেশ দিয়ে এদেশে পাঠিয়েছেন যে যেভাবেই হোক কালিকটের শাসনকর্তা সামরিনের থেকে দখলই করে নেবেন বন্দরটা। এসব অবশ্য ভবিষ্যতের ব্যাপার। কিন্তু আপাতত পর্তুগিজ অ্যাডমিরাল তাঁকে বরাত দিয়েছিলেন কিছু জেপাং নারী সংগ্রহ করে দেবার জন্য। কোনো অজানা কারণে জেপাং নারীদের সম্ভোগ করতে ভালোবাসে পর্তুগিজরা। দীর্ঘাঙ্গী আফ্রিকান বা আরব নারী নয়, বিম্বস্তন সিংহলী অথবা গুরু নিতম্বের ভারতীয় নারী নয়, পর্তুগিজদের প্রথম পছন্দ ছোটখাটো চেহারার জেপাং দেশের রমণীরা। তাদের সংগ্রহ করার জন্য স্বজম্ভুনাথকে যেতে হয়েছিল জেপাং দ্বীপে। ও দেশটাকে অনেকে ডাকে সূর্যোদয়ের দেশ বলে। জেপাং দ্বীপ থেকে ১ ডজন নারীকে সংগ্রহ করা হয়েছে। কালিকটে ফিরে ভাস্কোর লোকেদের কাছে হাতবদল হবে তারা। জেপাং দ্বীপের কাজ সেরে এবারের মতো তখন মৃচ্ছকটিকের ঘরে ফেরার পালা। ঢেউয়ের তালে তালে মৃদু মৃদু ওঠা নামা করতে করতে শান্তভাবে এগিয়ে চলেছে স্বজম্ভুনাথের মোরপঙ্খী। প্রভাতী সূর্যের আলোতে ঝিলিক দিচ্ছে জাহাজের সম্মুখভাগে মুড়ের দীর্ঘ সোনালি গ্রীবাটা। সেটা ধরেই যাত্রাপথের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন স্বজম্ভুনাথ। বাতাসে উঠছে তার সাদা দাড়ি, আলখাল্লার মতো দেখতে শুভ্র রেশম বস্ত্রের প্রান্তদেশ। ডেকে ইতি উতি ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে মাল্লার দল। খোলের ভিতর থেকে জাহাজের ডেকে এসে দাঁড়িয়েছে একদল সমুদ্রসুন্দরী। মাল্লাদের সঙ্গে মশকরা করছে তারা। সালঙ্কারা সেই সব গণিকাদের পরনে কাঁচুলি আর ঘাঘরা। তাদের বক্ষবিভাজিকায় এসে আটকে যাচ্ছে সকালের আলো। কলহাস্যে মুখরিত পরিবেশ চারপাশে। স্বজম্ভুনাথের মনটাও বেশ খুশি। নারীদেহের ভালোই বাণিজ্য হল এবার। এই সুদীর্ঘকাল সমুদ্র ভ্রমণে ঝড় ঝঞ্ঝার মতো কোনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও পড়তে হয়নি মৃচ্ছকটিককে। শুধুমাত্র ২টো ছোট্ট ঘটনা ছাড়া। একবার আরব বণিকদের একটা জাহাজ এসে লেগেছিল মৃচ্ছকটিকের গায়ে। সে সময় এক আরব বণিকের শয্যাসঙ্গিনী হতে গিয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় এক কিশোরীর। অবশ্য এ ঘটনার জন্য সেই আরব মোটা অঙ্কের ক্ষতিপূরণও দিয়েছে স্বজম্ভুনাথকে। আর দ্বিতীয় ঘটনাটা হল অপর এক বণিকার ভয়ঙ্কর রকম ছোঁয়াচে যৌন রোগ দেখা দিয়েছিল। অন্য কোনো জাহাজ হলে
সঙ্গে সঙ্গে তাকে উত্তাল সমুদ্রে ছুড়ে ফেলা হতো, এটাই নিয়ম। কিন্তু স্বয়ম্ভূনাথ মানুষটা ভালো। তিনি অতটা নির্দয় হতে পারেননি সে নারীর প্রতি। হাজার হোক তার দেহটাই তো একসময় বেশ কিছু স্বর্ণমুদ্রার যোগান দিয়েছে। মেয়েটার গাত্রবর্ণ রাঙা বলে ইউরোপীয়রা বেশ পছন্দ করত তাকে। হয়তো তেমনই কোনো মাল্লার থেকে রোগটা বাঁধিয়েছিল সে। যাই হোক, স্বয়ম্ভূনাথের নির্দেশে তাকে একটা ছোট নৌকো, কিছু খাবার আর জল দিয়ে সমুদ্রে নামিয়ে আসা হয়েছিল। যদি অন্য কোনো জাহাজ তাকে তুলে নেয় অথবা ভাসতে ভাসতে অন্য কোনো দ্বীপে গিয়ে যদি সে পৌঁছয়, তবে আরও কিছু দিনের জন্য বেঁচে গেলেও বেঁচে যেতে পারে সে। এই ছোট্ট দুটো ঘটনা ছাড়া তেমন কোনো দুর্যোগের সাক্ষী হতে হয়নি স্বয়ম্ভূনাথ বা তার মোরপঙ্খী নাওকে। মোরপঙ্খীর সম্মুখভাগে দাঁড়িয়ে সুনীল জলরাশির দিকে তাকিয়ে স্বয়ম্ভূনাথ মনে মনে হিসাব করছিলেন আর কদিন সময় লাগতে পারে তার কালিকট বন্দরে পৌঁছতে। বাতাসের যা গতি তাতে সম্ভবত সেখানে পৌঁছতে আর 3 দিন মতো সময় লাগবে তার। হঠাৎ প্রধান মাস্তুলের গায়ের সাথে বসে থাকা দিগদর্শী মাল্লা চিৎকার করে বলল, কি যেন একটা দেখা যাচ্ছে মনে হয়। এই বলে সে মাথার ওপর থেকে মাস্তুলের গায়ে বসে নাবিকদের দৃষ্টি আকর্ষণ করল একদিকে। অমনি সবাই সেদিকে তাকিয়ে দেখার চেষ্টা করতে লাগল ব্যাপারটা কি। দিগদর্শীর চিৎকার কানে গেছিল স্বয়ম্ভূনাথেরও। তিনিও তাকালেন, সবাই যেদিকে তাকিয়েছে সেই দিকে। সমুদ্রের বুকে বেশ কিছুটা দূরে একটা কালো বিন্দু যেন ঢেউয়ের তালে ওঠা নামা করছে। কি ওটা? স্বয়ম্ভূনাথ একজন মাল্লাকে তাঁর কক্ষ থেকে কাচ লাগানো সেই দূরদৃষ্টি যন্ত্রটা আনতে বললেন। মাল্লা মালিকের নির্দেশ পালন করে পিতলের তৈরি লম্বা সরু চোঙাটা নিয়ে এল। জিনিসটা খুব কাজের। দূরের জিনিসকে কাছে টেনে আনে। এক ওলন্দাজ নাবিকের থেকে এ যন্ত্রটা কিনেছেন স্বয়ম্ভূনাথ। যন্ত্রটা তিনি চোখে লাগাতেই সেই কালো বিন্দুটা আরও কাছে এগিয়ে এল। স্বয়ম্ভূনাথের মনে হল সে জিনিসটা একটা বড় বাক্স মতো কিছু হবে, আর সেটা ঢেউয়ের তালে দুলতে দুলতে এগিয়ে আসছে তাদের দিকেই। ওটা কোনো জাহাজের সিন্দুক নয়তো। অনেক সময় জলদস্যুদের আক্রমণের মুখে পড়লে মূল্যবান জিনিস সমেত সিন্দুক জলে ভাসিয়ে দেয় নাবিকরা, যাতে নিহত হলেও তাদের কষ্টার্জিত সম্পদ কিছুতেই জলদস্যুদের হাতে না যায়। আবার অনেক সময় এমনও হয় যে কোনো জলদস্যু দল হয়তো নামহীন কোনো অজানা দ্বীপে সিন্দুকের মধ্যে লুকিয়ে রেখেছিল তাদের সোনা জহরত লুণ্ঠিত সম্পদ। সাধারণত এভাবেই তারা সিন্দুকে ভরে সম্পদ লুকিয়ে রাখে। অনেক সময় সামুদ্রিক জলোচ্ছ্বাসে প্লাবিত হয় সেই দ্বীপ। কাঠের সিন্দুক বোঝাই সমুদ্র থেকে লুণ্ঠিত সম্পদ আবার ফিরিয়ে নেয় সমুদ্র। এমন সিন্দুক পেয়ে অনেক জাহাজেরই ভাগ্য খুলে যায়। জিনিসটা তেমন কিছু নয়তো। কথাটা মাথায় আসতেই স্বয়ম্ভূনাথ নির্দেশ দিলেন, জাহাজ থামাও। পালের কাছিগুলোতে টান দিতে শুরু করল মাল্লার দল। পালগুলো একে একে গুটিয়ে গেল মাস্তুলের গায়ে। বাতাস আর ঠেলে নিয়ে যেতে পারল না মৃচ্ছকটিককে। থেমে গিয়ে ঢেউয়ের ধাক্কায় মৃদু মৃদু দুলতে লাগল সে। কাঁচ বসানো নলে চোখ রেখে ভাসমান জিনিসটার দিকে তাকিয়ে রইলেন স্বয়ম্ভূনাথ। সেটা মোরপঙ্খীর কাছাকাছি পৌঁছতেই স্বয়ম্ভূনাথের নির্দেশে একদল লোক মৃচ্ছকটিকের গায়ে ঝোলানো মোটা কাছি বেয়ে নেমে পড়ল সমুদ্রের বুকে। তারপর সাঁতরে গিয়ে জিনিসটাকে ধরল। স্বয়ম্ভূনাথ এবার বুঝতে পারলেন সেটা সিন্দুক নয়, কাঠের তৈরি খাঁচা মতো কিছু একটা হবে। তার ওপর নিচে কাঠের পাটাতন বসানো আছে বলে দূর থেকে জিনিসটাকে সিন্দুক বলে ভ্রম হচ্ছিল। স্বয়ম্ভূনাথ একটু নিরাশ হলেন বটে, কিন্তু জিনিসটা আসলে কি তা ভালো করে বোঝার জন্য হাত নেড়ে জলে নামা নাবিকদের নির্দেশ দিলেন জিনিসটাকে ওপরে তোলার জন্য। কাছি বেঁধে জিনিসটাকে কিছুক্ষণের মধ্যেই ডেকের ওপর তুলে ফেলল মাল্লারা। ডেকে উপস্থিত নাবিকরা সবাই ঘিরে দাঁড়াল জিনিসটাকে। তাদের চোখে মুখে বিস্ময় ফুটে উঠল।
স্বয়ম্ভূনাথও উপস্থিত হলেন সেখানে। হ্যাঁ, সমুদ্রের বুক থেকে সদ্য তুলে আনা জিনিসটা হল বেশ বড় একটা কাঠের খাঁচা। আর তার ভিতরে দৃষ্টি যেতেই স্বয়ম্ভূনাথও অবাক হয়ে গেলেন। খাঁচার ভিতর রয়েছে 7-8 বছর বয়সী একটা মেয়ে আর কালো লোমশ বানর জাতীয় একটা প্রাণী। অন্য নাবিকরা সে প্রাণীটাকে চিনতে না পারলেও স্বয়ম্ভূনাথ প্রাণীটাকে একবার দেখেছিলেন সুমাত্রা ফেরত এক পশু ব্যবসায়ীর জাহাজে। এ খাঁচায় যে প্রাণীটা আছে সে শিশু। বয়সকালে এই প্রাণী প্রায় মানুষের আকৃতির হয়। শিম্পাঞ্জি। বাচ্চা মেয়েটা আর প্রাণীটা পরস্পরকে আঁকড়ে ধরে খাঁচার মেঝেতে শুয়ে আছে নিশ্চলভাবে। সমুদ্রের জলে দীর্ঘ সময় থাকার কারণে ফ্যাকাশে হয়ে গেছে মেয়েটার দেহ। বেশ কিছু মাছও খাঁচার ভিতরে ঢুকে আটকে পড়েছিল। এমন নিস্পন্দভাবে খাঁচার ভিতর দেহ দুটো পড়ে আছে যে প্রাথমিকভাবে তাদের দেখে স্বয়ম্ভূনাথ বুঝতে পারলেন না তারা জীবিত না মৃত। একটা তীব্র আষ্টে গন্ধ নাকে এসে লাগছে। তা কি ওই মরা মাছ থেকেই, নাকি তা আসছে আলিঙ্গনরত মেয়েটা আর প্রাণীটার দেহ থেকে? মরে গেছে তারা। স্বয়ম্ভূনাথ বোঝার চেষ্টা করতে লাগলেন কোথা থেকে এই অদ্ভুত খাঁচাটা সমুদ্রের বুকে ভেসে এল। কোনো জাহাজ থেকে কি খাঁচাটাকে ছুঁড়ে ফেলা হয়েছিল সমুদ্রের বুকে? সমুদ্রের বুকে জাহাজ থেকে মানুষকে ছুঁড়ে ফেলে হত্যার ব্যাপারটা নতুন কিছু নয়। কিন্তু এই মেয়েটাকে প্রাণীটার সঙ্গে খাঁচা বন্দি অবস্থায় সমুদ্রে ফেলা হল কেন? হঠাৎ একজন নাবিক বলে উঠল, আরে, বাঁদরটা বেঁচে আছে, নড়ছে নড়ছে। স্বয়ম্ভূনাথ দেখতে পেলেন সত্যিই প্রাণীটা এবার ঘাড় ফিরিয়ে চোখ পিট পিট করছে। আর এরপরই বাচ্চা মেয়েটার দেহটাও যেন নড়ে উঠল। নাবিকরা তাই দেখে বলে উঠল, মেয়েটাও মনে হয় এখনও বেঁচে আছে। স্বয়ম্ভূনাথ সঙ্গে সঙ্গে কাছে দাঁড়ানো এক গণিকাকে ডেকে মেয়েটাকে খাঁচার বাইরে বার করতে নির্দেশ দিলেন। মেয়েটাকে বাইরে বার করে কোলে তুলে নিল সেই গণিকা। তার দেহের উষ্ণতা পেয়ে আবারও নড়ে উঠল তার ছোট্ট দেহটা। হ্যাঁ, সত্যি বেঁচে আছে মেয়েটা। স্বয়ম্ভূনাথ বললেন, ওর শুশ্রূষা করো। জানা দরকার ও এমনভাবে কোথা থেকে এলো। স্বয়ম্ভূনাথ মনে মনে ভাবলেন, মেয়েটাকে যদি বাঁচিয়ে তোলা যায় তবে তার লাভই আছে। কোথাও কৃতদাসী হিসাবে তাকে বেচে দেওয়া যেতে পারে। কালিকটের অভিজাত পরিবারগুলোতেও এ ধরনের বাচ্চা মেয়ের চাহিদা আছে। আবার এ মেয়েটাকে 5-6 বছর যদি খাওয়ানো পড়ানো যায় তবে তারপর তাকে গণিকাবৃত্তিতে নামানো যাবে। ডেক সংলগ্ন অনেক কটা ঘর আছে, তারই একটাতে মেয়েটাকে নিয়ে গেল গণিকা। তার সারা শরীরে উষ্ণ ঘি মাখিয়ে মালিশ করে ঠোঁটের ফাঁক দিয়ে ফোঁটা ফোঁটা মধু ঢেলে তাকে সুস্থ করে তোলার চেষ্টা শুরু করল। আরও বেশ কয়েকজন গণিকাও নিয়োজিত হল এ কাজে। ওদিকে ডেকের মাঝখানে রাখা খাঁচার দরজা খোলা পেয়ে বাঁদর গোত্রের সেই প্রাণীটা খাঁচা ছেড়ে বেরিয়ে দড়ি বেয়ে তরতর করে ওপরে উঠে চড়ে বসল মাস্তুলের গায়ে একটা পাটাতনের ওপর। পাল তুলে আবার নির্দিষ্ট লক্ষ্যে ভেসে চলল মৃচ্ছকটিক।